প্রিয় শিক্ষার্থী, যশোর বোর্ডের অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি স্বাস্থ্যবিধি মেনে তোমরা সকলেই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আমি প্রথমে আমার পরিচয়টা দিই। আমি এসপিসি কাপুরপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ এর সংস্কৃত বিষয়ে একজন শিক্ষিকা। আমি সুপ্রিয়া রায়। তো আমি আজকে তোমাদেরকে পড়াবো একাদশ শ্রেণীর একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পটি হচ্ছে বাল্মীকি কবিত্ব লাভ, অর্থাৎ বাল্মীকি মুনি কিভাবে কবিত্ব লাভ করেছিল সেটা নিয়ে। তো এসো আমরা সবাই আমাদের মূল আলোচনায় যাই। বাল্মীকি একজন আদি কবি। বাল্মীকি আমরা সবাই জানি যে বাল্মীকি আমাদের রামায়ণ রচয়িতা। আমাদের যে রামায়ণ গ্রন্থ, ধর্মগ্রন্থ, এর রচয়িতা হচ্ছে আমাদের আদিকবি বাল্মীকি। বাল্মীকি একদিন শিষ্য ভরদ্বাজকে নিয়ে গেলেন তমসা নদীর তীরে স্নান করতে। তিনি চারিদিকে তমসা নদীর চারিদিকে ঘুরে ঘুরে দেখছেন এবং প্রকৃতির অপরূপ শোভা বর্ধন করছেন। এই শোভা দেখতে দেখতে হঠাৎই তার চোখ গেল দুটি ক্রঞ্চ অর্থাৎ পাখি, দুটি ক্রঞ্চ যুগল। এরা এমনই ভাবে এরা কথোপকথন করছে, মনে হচ্ছে এরা দুজনকে ছাড়া কেউ থাকতে পারে না। ক্রঞ্চ যুগলের এই মিলনকালে হঠাৎই একজন ব্যাধ, অর্থাৎ যারা শিকার করেন, এই ব্যাধ হঠাৎ এই ক্রঞ্চ যুগলের মিলনের মধ্যে বাধা প্রদান করলেন। অর্থাৎ ক্রঞ্চ যুগলের মধ্যে যে পুরুষ ক্রঞ্চটিকে শরাঘাতে আহত করলেন। এরপর আমাদের যে ক্রঞ্চি কান্নায় আর্তনাদে ছটফট করতে লাগলো। তখন আমাদের বাল্মীকি দেখলো তার শোকাভিভূত মুখটি দেখে তিনি খুবই চিন্তামগ্ন হলেন এবং এতই শোকাভিভূত হলেন যে তার মুখ দিয়ে একটি বাণী উচ্চারিত হলো। সেই বাণীটি হচ্ছে কি, মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা যৎ ক্রঞ্চ মিথুনাদেক মবধি কামমোহিতম। অর্থাৎ, ওরে ব্যাধ, যেহেতু তুই কামমত্ত ক্রঞ্চ যুগলের মধ্যে পুরুষ ক্রঞ্চটিকে হত্যা করেছিস, সেহেতু এই পৃথিবীর কোথাও তোর স্থান হবে না। এই কথাটি বলার পরপরই আমাদের বাল্মীকি মনে মনে ভাবছেন যে শোকাভিভূত হয়ে, ক্রঞ্চ যুগলের প্রতি শোকাভিভূত হয়ে আমার মুখ দিয়ে এই কি বাণী উচ্চারিত হলো। তিনি নিজের মনের ভিতর সবসময় চিন্তা করতে লাগলেন যে এই যে বাণীটি আমার মুখ দিয়ে উচ্চারিত হলো, এটা ঠিক হলো না। তখন শিষ্য ভরদ্বাজকে ডেকে নিয়ে বললেন, শিষ্য ভরদ্বাজ, তাললয় বাদবদ্ধ এবং সমাক্ষরযুক্ত আমার মুখ দিয়ে এই যে বাণী উচ্চারিত হয়েছে, এই বাণীটি সর্বজগতে একটি হিসেবে পরিগণিত হোক। তখন শিষ্য ভরদ্বাজকে নিয়ে তিনি সেখান থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরেও তিনি যখন ঘরে বসে বিশ্রাম করছিলেন, তখন বাল্মীকি আবারও মনে মনে সেই একই কথা চিন্তা করছিলেন যে পাদবদ্ধ সমাক্ষরযুক্ত এবং তাললয় সমন্বিত আমার মুখ দিয়ে যে বাণীটি উচ্চারিত হয়েছে, এই বাণীটি উচ্চারণ কেন করলাম। তখন তাকে এই চিন্তিত অবস্থায় দেখতে পেয়ে স্বর্গ থেকে নেমে এলেন ব্রহ্মাদেব নেমে এসে যখন বাল্মীকির সামনে দাঁড়ালেন, তখন বাল্মীকি তাকে প্রণাম করলেন। প্রণাম করার পরে ব্রহ্মা বললেন যে পাদবদ্ধ সমক্ষরযুক্ত এবং তাললয় সমন্বিত যে বাণীটি তোমার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, এতে তোমার কোনো দোষ নেই। তুমি চিন্তা করো না, এই যে বাণীটি, এই তোমার মুখনিসৃত বাণীটি এই পৃথিবীতে একটি ছন্দবদ্ধ কাব্য হিসেবে পরিগণিত হবে। এ কথা শোনার পরে বাল্মীকি চিন্তা থেকে দূরীভূত হলেন এবং শিষ্য ভরদ্বাজকে নিয়ে নিজের মতো কাজ করতে লাগলেন। এবং আমাদের ব্রহ্মাদেব বললেন যে তোমার এই যে ছন্দবদ্ধ
এই যে সমাক্ষরযুক্ত তাললয় সমন্বিত পাদবদ্ধ যে ছন্দ, এই ছন্দ নিয়ে তুমি মূল রামায়ণ রচনা করো। এই রামায়ণ সারা বিশ্বের হিন্দু ঘরে ঘরে পরিগণিত হবে এবং তোমার এই রামায়ণ কাহিনী সারা হিন্দু ঘরে ঘরে রক্ষিত থাকবে। এই কথা বলার পরে ব্রহ্মাদেব নিজ স্থান ত্যাগ করে স্বর্গে গমন করলেন। এরপর আমাদের বাল্মীকি তার রামায়ণ রচনা করলেন এবং এই যে রামায়ণ রচনা গ্রন্থ, এই রচনা সারা বিশ্বের সকল হিন্দুদের ঘরে ঘরে সংরক্ষিত আছে। তো এটাই হচ্ছে আমাদের বাল্মীকির যে রামায়ণ রচনার প্রাক কাহিনী। এটা রামায়ণ রচনার প্রাক কাহিনী এই পর্যন্ত আমাদের। তো এরপরে তোমাদের পরের ক্লাসে তোমাদের সাথে অন্য একটা উপাখ্যান নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।